টেনশনে ছোঁয়া শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না। কিভাবে যাবে, কোথায় যাবে, কোথায় থাকবে, বিয়ে করবে কি করে, টাকা পাবে কোথায়? পায়চারি করতে করতে ছোঁয়ার পা ব্যথা হয়ে গেছে। সেই সকাল থেকে পায়চারি করছে, একটা দানাও তার পেটে পড়েনি। কিন্তু সাদি দিব্যি আছে, গান্ডে পিণ্ডে গিলছে। এখন বেলকনিতে দাঁড়িয়ে প্যান্ডেল দেখছে। প্রচুর টাকা খরচ করেছে তার বাবা। সাদি, তুমি কোনো গন্ডগোল করবে না? সেলিমের আওয়াজ শুনে সাদি পেছনে ঘুরে তাকায়, কিন্তু কেন কথা বলে না। সেলিম এগিয়ে আসে, দাঁড়িয়ে যায় সাদির মুখোমুখি। দেখো সাদি, মায়া ভালো মেয়ে। রিলেশন এখনকার মেয়েরা দুই একটা করেই থাকে, আর একটা সেলফি তোলা খারাপ কিচ্ছু না। হতে পারে ছেলেটা মায়ার কোনো কাজিন। সাদি সেলিমের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা ভীষণ স্বার্থপর, নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে। সেলিমও আবারও বলে, আমার মেয়ে আমার কলিজা। সাদি, তুই ভালো করে জানিস তুই স্বাভাবিক না। তোর সাথে আমার মেয়ে ভালো থাকবে না। তুই কেন কথাবার্তা ছাড়াই মায়াকে বিয়ে করে নিবি? সাদি রেলিংয়ের উপরে বসে পড়ে, জবাব দেয় না। সাদির থেকে জবাব না পেয়ে সেলিম বিরক্ত হয়, সাথে একটাও বুঝে যায় এই ছেলে জবাব দেবে না। আমার মেয়ের চিন্তা মাথায় থেকে ঝেড়ে বিয়ের প্রস্তুতি নে, বলেই সেলিম চলে যায়। ছোঁয়া সাদির রুমে আসলো। সেলিমকে দেখে চুপটি করে ফুলদানির পিছনে লুকিয়ে পড়ে, কারণ বাবা একটু আগেই পই পই করে বলে দিয়েছে সাদির আশেপাশে না যেতে। বাবা তো আর জানে না তার মেয়ে সাদির সাথে পালানোর প্ল্যানিং করছে। সেলিম সিঁড়ি বেয়ে নিচে নামতেই ছোঁয়া পা টিপে টিপে সাদির রুমে ঢুকে পড়ে। রুমে সাদিকে না দেখে ব্যালকনিতে চলে যায়। সাদির রেলিংয়ের উপরে বসে থাকতে দেখে বুক কেঁপে ওঠে ছোঁয়ার। আতঙ্কে উঠে সাদির হাত ধরে টেনে নিচে নামায়। সাদি ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। ছোঁয়ার হাত পা কাঁপছে, ঠিকভাবে শ্বাস টানতে পারছে না মেয়েটা। যেন এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সাদির দৃষ্টি সরিয়ে ফেলে। এইটুকানি মেয়ে এতটা গভীরভাবে কি করে ভালোবাসতে পারে ভেবে পায় না সাদি। আই অ্যাম ওকে। সাদির কথায় ছোঁয়া ছল ছল চোখে তাকায় সাদির দিকে। এখানে আর বসবেন না প্লিজ। সাদি ফোঁস করে শ্বাস টেনে ব্যালকনিতে থাকা চেয়ারে বসে পড়ে। চোখ দুটো বন্ধ করে প্রশ্ন করে, ভেবেছ? আমার ভাবতে হবে না। আমি আপনার সঙ্গ চাই না, আপনার সঙ্গী হতে চাই। আপনার ভালো সময়ে না, আপনার খারাপ সময়ে আপনার কাঁধে হাত রাখতে চাই। পাশের রুমে কেন, আমাকে কিচেনে থাকতে দিলেও হবে। আপনার থেকে কখনো কিছু পাওয়ার আশা করি না আমি। আপনাকে শুধু দিতে চাই, অফুরন্ত ভালোবাসা দিয়ে আপনার জীবনটা রাঙিয়ে দিতে চাই। সাদি মন দিয়ে ছোঁয়ার কথা শুনে, কিন্তু সাথে সাথে কোনো জবাব দেয় না। মনে মনে কিছু একটা চিন্তা করে বলে, পার্লারে চলে যেও, সেখান থেকে স্বামীর তোমায় নিয়ে আসবে। ছোঁয়া মাথা নাড়ায়। সে ভীষণ খুশি, দুটো লাফ দিতে ইচ্ছে করছে, কিন্তু সাদির সামনে বলে পারছে না। আর শোনো, জেনে বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছ, পরে আফসোস করতে পারবে না। ছোঁয়া সাদির ঘন কালো চাপদাড়ির দিকে তাকিয়ে জবাব দেয়, আফসোস যখন করব তখন না হয় বাবু সোনা বলে আফসোস মিটিয়ে দিয়েন। বলেই ছোঁয়া এক দৌড়ে চলে যায়। সাদির ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ছোঁয়া সেলিমকে পার্লারে যাওয়ার কথা বলতেই তিনি না করে দেয়, কিন্তু তার এই না বেশিক্ষণ টিকে থাকে না। ছোঁয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্না করা তার মনটা গলিয়ে দেয়। অনুমতি দিয়ে দেয় পার্লারে যাওয়ার। ছোঁয়ার সাথে পার্লারে যাচ্ছে সাদির মামাতো বোন সুইটি। সিমিকেও যেতে বলেছিল, কিন্তু সিমি যাবে না, সে বাড়িতেই সেজে নেবে, তাকে সাজাবে শিব। এদের ভালোবাসা দেখে ছোঁয়া বারবারই মুগ্ধ হয়। ছোঁয়ার থেকে 9 বছরের বড় সিমি। ছোঁয়া ছোট থেকেই দেখছে তাদের ভালোবাসা। এই দুটো মানুষকে কখনোই ঝগড়া করতে দেখেনি ছোঁয়া। একটু কথা কাটাকাটিও হয়নি। মাঝে মধ্যে সিমি রেগে গেলে সিফাত চুপচাপ অভিযোগ শোনে,
আর সিফাত রেগে গেলে সিমি চুপচাপ শুনে, রাগ পড়ে গেলে আবার সরি বলে দেয়। সোয়া প্রাণ ভরে দোয়া করে বোনের জন্য সারা জীবন তারা এইভাবে থাকুক। সোয়ার সাজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, এখন সুইটি সাজছে। ছোট্ট পার্লার নতুন নতুন দিয়েছে, এখানে সাজানোর লোকও একজনই, তাই আগে পরে সাজতে হচ্ছে। সোয়া বাইরে একটু উকি দিয়ে দেখে স্বামীর দাঁড়িয়ে আছে। সুইটি আপু তুমি সাজো, আমি একটু আসছি। সুইটিকে কিছু বলার সুযোগ না দিয়ে সোয়া বেরিয়ে যায়। স্বামীর বাইক নিয়ে এসেছিল, স্বামীরের বাইকে বসে মুহূর্তেই হাওয়া হয়ে যায়। কাজী অফিসের সামনে বাইক থামে, সোয়া বাইক থেকে নেমে এক দৌড়ে ভেতরে ঢুকে যায়। সেখানে আশিক, শিপন, আরও দুটি মেয়ে, এদেরও চেনে সোয়া, সাদির বন্ধু রিমি এবং আফরা। সাদি বাড়িতে পরা টি শার্ট আর ট্রাউজার পরেই এসেছে। সোয়া গিয়ে রিমের পাশে দাঁড়ায়। আপু আমাকে কিউট লাগছে না? ঘুরে ঘুরে রিমিকে দেখাতে থাকে। রিমি কিছু বলতে যাবে তার আগেই সাদি ধমকে দিয়ে বলে ওঠে, চুপচাপ দাঁড়িয়ে থাকো ইডিয়েট। সোয়া মুখ বাঁকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এখনই বিয়ে করবে, তবুও ধমক দিতে হবে, বজ্জাত লোক একটা। একটু পরে কাজে চলে যায়, নিয়ম মেনে দুজনের বিয়ে পড়িয়ে দেয়। সোয়ার ঠোঁটের কোণে থেকে হাসি সরছেই না। সে আজকে ভীষণ খুশি, এতদিনের কান্নার ফল বুঝি আজকে পেয়ে গেল। সাদি আর ছোঁয়া পাশাপাশি বসানো হয়েছে। ছোঁয়া সাদির দিকে একটু চেপে বসে ফিসফিস করে বলে, দেখলেন আমাদের বিয়েটা হয়ে গেল, বলেছিলাম না আপনার আমি পাবো, পেলাম তো। সাদি জবাব দেয় না, তাকিয়ে থাকে সদ্য বিয়ে করা বালিকা বধূর দিকে। সাদি বড় বড় পা ফেলে হাঁটছে, কোথায় যাচ্ছে জানা নেই সোয়ার, তবে বাড়ি যাওয়ার রাস্তা ধরেই হাঁটছে সাদি। সোয়াও সাদিককে অনুসরণ করে পা মেলাচ্ছে। শাড়ি পরার অভ্যস্ত না ছোঁয়া, তাই পা মেলাতে বেশ হিমশিম খাচ্ছে সে। খুব করে ইচ্ছে করছে সাদির ওই শক্তপোক্ত পুরুলিয়া হাতটা ধরতে, মোটা মোটা আঙ্গুলের ভাঁজে নিজের ছোট ছোট আঙুলগুলো গলিয়ে দিতে। কিন্তু সেই সাহস কি আছে সোয়ার? দেবে একটা ধমক বা একটা থাপ্পড়ই দিল, তখন কি হবে? সুন্দর গালটা লাল হয়ে যাবে, শ্বাসটা নষ্ট হয়ে যাবে। থাক বাবা, হাত ধরার প্রয়োজন নেই, পাশে যে হাঁটতে পারছে এটাই তো অনেক, তাই না? প্রায় 40 মিনিট হেঁটে বাড়ির কাছাকাছি এসে পড়েছে ওরা। ছোঁয়া এবার আর চুপ থাকতে পারে না, ভীষণ ক্লান্ত সে। দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে গেছে। আপনার টাকা নেই বললেই পারতেন, আমার কাছে টাকা আছে, একটা রিক্সা নিয়ে আসতাম, তা না হাঁটিয়ে আনলেন। নতুন বউ আমি, ভুলে গেছেন? আপনার নাম জাদুঘরে তুলে রাখা উচিত, কিপটামির একটা লিমিট থাকা দরকার, আপনি সেটা পেরিয়ে গেছেন। পাষাণ লোক একটা। সাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে, অভিমানী মুখটা দেখে আবার চোখ ফিরিয়ে নেয়। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছ, আমার সাথে পথ চলা খুব একটা সহজ হবে না। ছোঁয়া ভেঙচি কাটে সাদিকে, ঠিক ধরতে পেরেছে। লোকটা তাকে জব্দ করতে হাঁটিয়ে নিয়ে আসলো। কি ভেবেছে এভাবে হারিয়ে দিবে ছোঁয়াকে? কখনোই না। আই থিঙ্ক আপনিও বুঝতে পেরেছেন ছোঁয়া চৌধুরী এত তাড়াতাড়ি ক্লান্ত হবে না। সাদি ফোঁস করে শ্বাস টানে, ভাববে তবুও মুচকাবে না। হাঁটা তোর স্বাস্থ্যের জন্য ভালো, তাছাড়া আমার বরের টাকা নেই, হাঁটবো না হয়। আপনি পাশে থাকলে আমি হাঁটতে হাঁটতে উগান্ডাও চলে যেতে পারবো, সমস্যা নেই আমার। ভালোবাসার জন্য শাহজাহান তাজমহল বানালো, ফরহাদ পাহাড় কেটে রাস্তা বানালো, আমি সামান্য হাঁটতে পারবো না? কি যে ভাবেন না আপনি, করলা খেতে খেতে মাথায় গ্যাস্ট্রিক হয়েছে আপনার। সাদি চুপচাপ হাঁটতে থাকে, ছোঁয়ার কথা যেন সে শুনতেই পাচ্ছে না। ছোঁয়া বিড়বিড় করে সাদিকে বকে, একটা মানুষ এতটা নিরামিষ কি করে হতে পারে? আলোয় ঝলমল করা বাড়িটা দেখা যাচ্ছে, আর কয়েক পা বাড়ালেই বাড়ির গেট। ছোঁয়ার এখন একটু একটু ভয় করছে, সবাই কিভাবে নিবে, কি বলবে, কেমন রিয়াকশনই হবে। কিন্তু বেচারা গোমরা মুখও
চিলমুডে ভেতরে ঢুকছে, যেন তার কোনো চিন্তাই নেই, যত চিন্তা সব সোয়া একার। দারোয়ান চিৎকার করে বলে, ছোট আপা আর ছোট ভাইজান চইলা আইছে। তার চিৎকারে সোয়া ভরকে যায়। বাড়ির মেইন দরজায় পা রাখতে গিয়েও ফিরিয়ে আনে। সাদির দিকে এক পলক তাকায়। সাদি ভেতরে চলে গেছে। আত্মীয় স্বজন পরিবারের সবাই ঘিরে দাঁড়িয়েছে সাদিকে। কাঁদতে কাঁদতে সাবিনার চোখ মুখ লাল হয়ে গেছে। নাজমা আর সিমিও কেঁদেছে অনেক। সোয়া ভেতরে ঢুকেই নাজমা বেগম দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আবার কেঁদে ফেলে। মা, কোথায় গিয়েছিলি তুই? কত চিন্তা হচ্ছিল আমাদের। সোয়া কি জবাব দেবে বুঝতে পারছে না। সেলিম আর সাজ্জাদ পাশাপাশি বসেছিল। সেলিম দাঁতে দাঁত চেপে সাদির দিকে এগিয়ে যায়। সাদির কলার চেপে ধরে চিল্লিয়া বলে, ওঠো, তোকে বলেছিলাম না আমার মেয়ে থেকে দূরে থাকতে। সিফাত এসে ওনাকে ছাড়িয়ে দূরে নেয়। রাগে থরথর করে কাঁপছেন তিনি। সাদি নিজের কলার ঠিক করে শান্ত চোখে তাকায় সেলিমের দিকে, কিন্তু জবাব দেয় না। সাজ্জাদ ছেলের পাশে গিয়ে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, কোথায় গিয়েছিলে? বরযাত্রী যেতে হবে তো, সবাই অপেক্ষা করেছিল। সাদি গম্ভীর গলায় জবাব দেয়, ওকে বিয়ে করেছি আমি। আরও একবার চমকায় সকলে। সেলিম এবার বলার মতো কথা খুঁজে পায় না। বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি। সাবিনার চোখের পানি মুছে সাদির দিকে এগিয়ে আসে। নাজমা বেগমও রেগে যায় এবার। এটা হতে পারে না। তার ফুলের মতো পবিত্র মাসুম মেয়ে, তার বিয়ে নিয়ে হাজারটা জল্পনা কল্পনা করা আছে তার। সাদি ছেলে ভালো, কিন্তু তার মেয়ের সাথে মানাবে না। তিনি কঠিন সুরে বলে ওঠে, যা বলছিস বলছিস, এটা আর বলবি না আব্বা। কোনো বিয়ে হয়নি। সোয়া মায়ের কথায় অবাক হয়। বিয়ে হয়নি মানে কি? বিয়ে তো হলো। সেলিমও তেড়ে এসে বলে, কোনো বিয়ে হয়নি। সোয়াকে নিয়ে আমি এক্ষুনি শহর ছাড়ব। সোয়া আতঙ্কে ওঠে, না না, আমি কোথাও যাব না। বিয়ে হয়েছে আমাদের, প্রমাণ আছে। সিমি সোয়াকে কথা বলতে বারণ করে, কিন্তু সোয়া শোনার পাত্রী নয়। সেলিম এবার কষিয়ে ধমক দেয় সোয়াকে, একটা কথাও বলবে না তুমি, বড় হয়ে গেছো না? একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব তোমার। বিয়ে হয়েছে তো, বিয়ে হয়েছে তো ডিভোর্সও দিয়ে দিবে। থাকবে না তোমরা একসাথে, তোমাদের একসাথে মানাবে না। বাবার ধমকে ছোঁয়ার চোখে পানি চলে আসে। জীবনে প্রথমবার সে বাবার থেকে কড়া কথা শুনল। সাদি এবার সাবিনাকে বলে, মা, কাল থেকে আমাকে অফিসে জয়েন করতে হবে। আমি চলে যাব এক্ষুনি। বলেই সে নিজের রুমে চলে যায়। তুমি সাদিকে ডিভোর্স দিবে, ছেড়ে দিবে তাকে, এটাই আমার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত নড়চড় হলে তোমাকে মেরেই ফেলবো আমি। সোয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, মায়ের সাথে তোমাকে মানালে, আপির সাথে জিজুকে মানালে, আমার সাথেও ওনাকে মানাবে। তুমি মাকে ছাড়তে পারলে, আপি জিজুকে ছাড়তে পারলে, আমিও সাধুকে ছেড়ে দিব। এবার সিদ্ধান্ত তোমার। সেলিম বাকরুদ্ধ হয়ে যায় মেয়ের কথা শুনে। সিফাত মুখ টিপে হাসে। সাজ্জাদের সিটি বাজাতে ইচ্ছে করছে, কিন্তু পরিস্থিতির জন্য পারছে না। এই মেয়ে পারবে তার ছেলেকে মানুষ করতে। সোয়া মাথা নিচু করে নিজের রুমে ঢুকে যায়। তাকেও তো জামাকাপড় গোছাতে হবে। কাঁদতে কাঁদতে জামাকাপড় গুছিয়ে নেয় সে। শখের একটা লাগেজ আছে সোয়ার, সেটা বাবা কিনে দিয়েছিল। সেই লাগেজটাই নিয়ে যাচ্ছে সোয়া। সাদি রুম থেকে বের হতেই দেখে সোয়াও বেরিয়ে গেছে। সোয়া কাছাকাছি আসতেই সাদি সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। কারো সাথে কোনো কথা না বলে বেরিয়ে যায়। সোয়া সাদির পেছন পেছন দৌড় দেয়। সবাই তাকিয়ে থাকে ওদের দিকে। বাইরে স্বামীর গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল। সাদি গিয়ে গাড়িতে বসে পড়ে। সোয়াও পেছনে বসে। সাদির দিকে তাকিয়ে বলে, আমি তো ভেবেছিলাম এখন হাঁটিয়ে নিয়ে যাবেন। যাক, একটু হলেও অপাশান। স্বামী ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করে, অপাশান আবার কি? অপাশান মানে একটু হলেও মায়া আছে। স্বামীর হাসে। সোয়া সাদির দিকে এক পলক তাকায়। সে ফোন দেখছে।
স্বামীর ভাইয়া, তোমার বাকি বন্ধুরা কোথায়? কোথায় আবার তোমাদের জন্য ঘর সাজাচ্ছে? কি দিয়ে ভাইয়া? নিম পাতা আর আস্তা আস্তা করলা দিয়ে। শোয়ার কথায় স্বামীর শব্দ করে হেসে ওঠে। সাদি চোখ পাকিয়ে তাকায় শোয়ার দিকে।